ধারাবাহিকের শুরুতে দেখা যায় তানিয়া তো জোর করে ঈশানীকে খাওয়াতে ঘরে নিয়ে চলে যায়। বানি এবার অনিরুদ্ধকে বলছে মাম্মাম তো মাকে নিয়ে ভেতরে ঢুকে গেল, কিন্তু ওইটুকু একটা বাচ্চা মেয়ে ও কি পারবে মাকে খাওয়াতে? অনিরুদ্ধ তখন বলছে হ্যাঁ আলবাত পারবে, বিলক্ষণ পারবে। বানি তখন দুঃখ প্রকাশ করছে অনিরুদ্ধর কাছে, বলছে আর আমি আমি কি কখনো পাবো না মায়ের ভালোবাসা আদর? অনিরুদ্ধ তখন বোঝাচ্ছে বাণীকে, যার বলছে যে বাণী এরকমভাবে বলে না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একদিন। মৌলি তো এবার সেই সমস্ত কিছু দেখেই রেগে যখনই বাণীকে কিছু করতে যাবে, নয়নতারা তো মৌলিকে আটকে নেয়। মৌলিকে বলছে দিদিভাই সব কিছুতে না এরকম তাড়াহুড়ো করতে নেই, কিছু কিছু জিনিস গ্যালারিতে বসেও দেখতে হয়, তাই জন্য বলছি এখানে দাঁড়িয়ে মজা দেখো। অন্যদিকে দেখা যাচ্ছে তানিয়া ঈশানীর পাশে বসে ঈশানীকে বলছে জানো দিদিভাই, তোমাকে না মা খুব ভালোবাসে, তোমার মন খারাপ হলে আমার মায়েরও মন খারাপ হয়, তুমি যখন খুশি হও তখন মাও খুশি হয়। আমি যেমন করে আমার মাকে সবসময় হ্যাপি দেখতে চাই, আমি যেমন আমার মাকে খুব ভালোবাসি, আর আমার মাও তেমন তোমাকে খুব ভালোবাসে, তোমাকে হ্যাপি দেখতে চায়। ঈশানী তখন তানিয়াকে বলছে তোমার মাকেও কি আমি কম ভালোবেসেছিলাম তানিয়া? কিন্তু বারবার তোমার মা আমার ভালোবাসাকে ভেঙে দেয়। তানিয়া তখন ঈশানীকে বলছে আচ্ছা আর রাগ করতে হবে না, আমার মা যখন আমার ওপর রেগে যেত আমি তখন মাকে খাইয়ে দিলে মা ঠিক খেয়ে নিত, আমি খাইয়ে দিলে তুমি খাবে দিদিভাই? এরপর তানিয়া তো ছুটতে ছুটতে রান্নাঘরে চলে আসে। বানি আর অনিরুদ্ধ তো দেখেই অবাক, তানিয়াকে বারবার করে জিজ্ঞাসা করছে যে তানিয়া তুমি কি করছো? তানিয়া তো অনিরুদ্ধ আর বানির কোনো কথারই উত্তর দিচ্ছে না, ও খাবারের বাটিটা নিয়ে ছুটতে ঢুকে যায় ঈশানীর ঘরেতে, গিয়েই আর দরজাটা বন্ধ করে দেয়। তানিয়া এরপর রুটির সঙ্গে জ্যাম লাগিয়ে ঈশানীর মুখের সামনে ধরে। ঈশানী তখনই তানিয়ার এত ভালোবাসা দেখে চোখের জল আর ধরে রাখতে পারে না, কাঁদছে আর তানিয়াকে বলছে জানো তো আমার মা যখন আমি রাগ করে কিছু খেতাম না তখন আমার মা আমাকে এটাই বানিয়ে খাওয়াতো, রুটির সঙ্গে জ্যাম লাগিয়ে আমাকে দিত। তানিয়া তখন বলছে তা আজকে আমি খাইয়ে দিই? ঈশানী তখন তানিয়াকে ভালোবেসে বলছে হ্যাঁ তুমি খাইয়ে দাও, তুমিও তো আমার ছোট মা। এরপর তানিয়া ঈশানীকে রুটিটা খাইয়ে দেয়। ঈশানীও ভালোবেসে তানিয়াকে একটু রুটি খাইয়ে দেয়। ঈশানী তানিয়াকে খাইয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে মাঝে মাঝে মনে হয় আমরা তিনজনে যেন তিন সুতোয় বাঁধা, আর মাঝে মাঝে কেন এই ভাবনার জন্য আমার অপরাধ বোধ তৈরি হয়, মনে হয় যেন আমি মৌলির সঙ্গে অন্যায় করছি, যে শিশুকে ছোটবেলা থেকে আমি হাতে পিঠে বড় করে তুলেছি সে আমার নিজের মেয়ে নয়, সেই ভাবনাটাই তো একজন মায়ের কাছে পাপ। অন্যদিকে বাইরে দেখা যাচ্ছে মৌলি তো খুব চিন্তা করছে। মৌলি নয়নতারাকে বলছে ও যদি মমকে সত্যিই খাইয়ে ফেলে? নয়নতারা তখন হাসতে হাসতে মৌলিকে বলছে কাকে, তোমার মমকে? দূর, ও নাকি তোমার মমকে খাওয়াবে। নয়নতারা এরপর মনে মনে বলছে তোমার মমকে আমিই হাত করতে পারলাম না এতদিন পর্যন্ত, আর ওই এক ফুটিয়া মেয়ে নাকি হাত করে নেবে। এরপর দেখা যাচ্ছে তানিয়া গেটটা খুলে বাইরে আসে। বানি তখনই তানিয়াকে জিজ্ঞাসা করছে কি মাম্মাম দিদিভাই খেলো? তানিয়া তখন বানিকে মন খারাপ করে বলছে না দিদিভাই তো খেলো না, একটুকুনি শুধু জ্যাম মুখে দিল। বানি তখন বলছে যে ওইটুকু খেয়ে আর কি হবে? অনিরুদ্ধ তখন বানিকে জানায়, বলছে যে বানি অন্তত উপোসটা তো ভেঙেছে। তখনই ঈশানী বাইরে এসে বানি আর অনিরুদ্ধকে বলছে তোমাদের তো লজ্জা হওয়া উচিত, একটা এইটুকু বাচ্চাকে দিয়ে আমাকে ম্যানিপুলেট করছো। আমি তানিয়ার কথাতে উপোস ভাঙলেও আমি আর কিচ্ছু খাবো না। বানি তখন ঈশানীকে বলছে যে মা আমি তোমার শরীরটাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। ঈশানী তখন বানিকে সরাসরি বলছে যে এতই যখন চিন্তা তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন? বানি তখন বলে যে বাড়ি থেকে তো চলেই যেতাম যদি আপনার মেয়ে না হতাম। আজ আমি ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলেই যাচ্ছিলাম তখন আমার মেয়ে আমাকে আটকে বোঝালো জানো তো। মা আপনি আর জেদ করবেন না, আমি নিজের হাতে রান্না করেছি, দয়া করে অল্প একটু খেয়ে নিন। মৌলি তো এবার ঈশানীর কাছে গিয়ে বলছে মম তুমি ওদের খাবার একদমই খাবে না, তুমি চলে এসো আমার সঙ্গে। এই বলেই মৌলি যখন ঈশানীর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে তখনই অনিরুদ্ধ মৌলিকে পেছন থেকে ডাকে আর বলছে মৌলি আচ্ছা তোমার মা তো না খেয়ে আছে, মেয়ে হিসাবে তো তোমার কর্তব্য যে তোমার মাকে জোর করে খাওয়ানো, যেরকমটা বানি করছে, উল্টে তুমি নিজেই খেতে বারণ করছো। ঈশানী তখন মনে মনে বলছে সত্যিই তো মৌলি একটিবারের জন্য আমার খবর নেয়নি, আমি খেলাম কি খেলাম না। মৌলি তখন বলছে না না আমি এবার 5 স্টার হোটেল থেকে খাবার অর্ডার করে দেব। বানি তখনই মৌলিকে আটকে দেয় আর বলছে যে মা কাল রাত থেকে কিছু খায়নি, তাই জন্য এখন যদি বাইরের খাবার খায় তাহলে অসুস্থ হয়ে পড়বে। ঈশানী তো এখনো বানির ওপর রাগ দেখাচ্ছে, বলছে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। অনিরুদ্ধ তখন মনে মনে বলছে এবার তো তোমাকে ম্যানিপুলেট করতেই হচ্ছে,
আমার আর কিচ্ছু করার নেই। অনিরুদ্ধ এবার ঈশানীকে শুনিয়ে শুনিয়ে বাণীকে বলছে, কি বলো তো বাণী, তোমার মা না তোমার হাতের রান্না খেলে উনি আর রেগে থাকতে পারবেন না, তাই উনি খেতে ভয় পাচ্ছেন। ঈশানী তখন বলছে যে যত সব আজে বাজে ভিত্তিহীন কথা। পিনাকি এরপর ঈশানীকে টানতে টানতে খাবার টেবিলে নিয়ে আসে, বলছে শুধু শুধু খাবারের ওপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই। এরপর সকলেও তো খাবার টেবিলে বসে যায় খেতে। বাণী তো একটার পর একটা খাবার প্লেটে সাজিয়ে দিচ্ছে, আর সমস্ত খাবার ঈশানীর খুব পছন্দও হয়। ঈশানী মনে মনে বলছে যে যতই ভাবি না কেন তুমি আমাদের সঙ্গে শত্রুতা করছো, তবু কেন তোমার চোখ দেখে মনে হয় যে তুমি খুব সত্যি কথা বলছো। তোমার এই আমার পছন্দ মতন রান্না করা, আমাকে খাওয়ানোর উৎসাহ, আমার প্রতি এত কনসার্ন, সবই কি মিথ্যে হতে পারে? আমার চোখ কি আমাকে এত বড় ফাঁকি দেবে? মৌলি এবার খাবার টেবিলে বসে সকলকে বলছে, এইসব কি আজে বাজে খাবার, এইসব খাবার আমি খাবো না। ঈশানী তো এবার মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে এসবই খাবার ভালো মৌলি, গরমকালে এসব খাবারই খেতে হয়। মৌলি এবার যখন কিছু বলতে যাবে, নয়নতারা তো পাশে বসেছিল, নয়নতারা মৌলিকে থামিয়ে দেয়। মৌলিকে থামিয়ে বলছে, এখন চেপে যাও দিদিভাই, ওরা যা বলছে যেমনভাবে বলছে তেমনভাবেই চলো। পিনাকির তো বাণীর হাতে সমস্ত রান্না খুব ভালো লেগেছে, বাণীকে তো খুব প্রশংসা করছে পিনাকি। ঈশানী তো এবার তানিয়াকে পাশে বসিয়ে তানিয়াকেও নিজের হাতে খাইয়ে দিচ্ছে। অনিরুদ্ধ এবার ঈশানীকে বলছে, শিমনি এবার বলো, বাণীর হাতে রান্না খেয়ে কি এখনো তোমার রাগ ভাঙেনি? ঈশানী তখন বলছে যে বাণীর রান্না খুবই ভালো, কিন্তু এই রান্না সারা জীবন খেলেও আমি বাণীকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বাণী তখন কাঁদতে কাঁদতে ঈশানীকে বলছে, কেন মা, আমাকে মেয়ে হিসাবে মানতে তোমার এত আপত্তি কেন? আমি অশিক্ষিত বলে? নয়নতারা তখন বাণীকে বলছে, তুমি না এই রায়বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখো না। আমার হাতে যদি আগের মতন ক্ষমতা থাকতো তাহলে কবেই তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতাম। পিনাকি তখন নয়নতারাকে বলছে, ছোট মা তুমি কিন্তু এইভাবে কথা বলো না। ঈশানী তখন বলছে যে আমার মেয়ে শুধুমাত্র মৌলি, এই পৃথিবীতে আমার মেয়ে হওয়ার যোগ্যতা আর কারোর নেই। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে, এই পুরো জিনিসটার মধ্যে একটা ভালো দিক আছে যে মাসিমণি তোমার হাতের রান্না প্রত্যেক দিন খাবে, এটা প্রমাণ করার জন্য যে তোমার রান্না খাওয়ার পরেও মাসিমণির মন গলছে না, তার মানে মাসিমণি বাণী এই বাড়ি ছেড়ে যাচ্ছে না, তাই তো? ঠিক তখনই দেখা যায় সেই সময়ই পিনাকির ফোনে একটা ফোন আসে, আর পিনাকির ফোনে ফোন করেছে দাদু। পিনাকি ফোনটা ধরতেই দাদু তো জানায় যে মৌলির জন্য একটা পাত্র ঠিক করা হয়েছে। পিনাকি বলছে যে মৌলির জন্য বিয়ে ঠিক করেছো মানে? কিন্তু কার সাথে? ও তোমার বন্ধু নাকের সাথে তুমি বিয়ে ঠিক করে নিয়েছো? কবে বিয়ে? কালকে? বাবা আমি কিছু বুঝতে পারছি না, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, তুমি সকলের সঙ্গে কথা বলো। মৌলি তখন অবাক হয়ে যায় কথাটা শুনে, বলছে কি কি বলছো তোমরা? পিনাকি তো ফোনটা লাউড স্পিকারে দিয়েছে। দাদু জোরে জোরে বলছে যে ছেলে বিদেশে থাকে, বিয়ে করেই মৌলিকে বিদেশে নিয়ে চলে যাবে। নয়নতারা তখন দাদুকে বলছে, ওগো শুনছো, তাহলে এই ব্যবসার কি হবে, কোম্পানির কি হবে, আর এই বাড়িরই বা কি হবে? দাদু তখন জানায় যে মৌলির হাতে পড়ে ব্যবসা পুরো শেষ হয়ে যাচ্ছে, ব্যবসা আমরা ঠিক সামলে নেব। এরপর দেখা যায় কিছুক্ষণ সময় কেটে যায়। বিদ্যুৎ, কুয়াশা, নয়নতারা, মৌলি চারজনে মিলে একটা প্ল্যান নিয়ে বসে। নয়নতারা সকলকে বলছে, না না এটা কিছুতেই হতে পারে না, আমি তীরে এসে তড়ি ডুবতে কিছুতেই দেব না। বিদ্যুৎ তখন নয়নতারাকে বলছে, আপনি কি মিষ্টি মিষ্টি প্ল্যান করেছেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি যদি আগে থেকে সমস্ত কিছু জানতে পারতাম তাহলে আমার ভবিষ্যৎটা আজকে এরকম হতো না। নয়নতারা তখন বিদ্যুৎকে বলছে, বলো তুমি তাড়াতাড়ি আমার জন্য কি ইনফরমেশন নিয়ে এসেছো। বিদ্যুৎ এবার নয়নতারাকে বলছে, পিনাকি আর নকুলের মুখ থেকে আমি একটা কথা শুনতে পেরেছি। নকুল পিনাকিকে বলছিল নাকি বাণী এই রায়বাড়ির আসল উত্তরাধিকারী। কথাটা শুনেই তো নয়নতারা অবাক হয়ে যায়। মৌলিও তো এদিকে খুব ভয় পাচ্ছে। নয়নতারা এবার বিদ্যুৎকে বলছে, কি এইসব কি কথা বলছো তুমি? না না ওইসব নকুল জানেই না আসল সত্যিটা কি, ও জানেই না যে ওই বাচ্চাটা আর পৃথিবীতেই নেই। নয়নতারা এবার মৌলির কাছে গেছে, গিয়ে বলছে, দিদিভাই সকলে এই কথাটা জানতে পারছে কি করে, এই কথাটা তো সত্যি নয়। মৌলি তখন নয়নতারাকে বলছে, সেটা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করলে ভালো হয় না? ওর জন্যই তো আমাকে সেদিন থ্রেট করেছিলে তুমি। মৌলি এবার ঠাম্মিকে শুনিয়ে শুনিয়ে, মানে নয়নতারাকে শুনিয়ে শুনিয়ে বিদ্যুৎকে বলছে যে ওই নকুল সরকারের মাথা খারাপ হয়ে গেছে, আর ওই সুযোগটাই নিচ্ছে ওই বাণী আর অনিরুদ্ধ, আর নকুল সরকারকে দিয়ে সমস্ত ভুলভাল কিছু বলাচ্ছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় মৌলির মুখোশটা কি খুব তাড়াতাড়ি খুলবে বাণী? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।